আসসালামু আলাইকুম। আমি সুলতানির। আমি আজকে খুব শর্টকাটে দেখাবো কিভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলাতে আসলে ভাইরাস অথবা ম্যালওয়্যার যে অ্যাপ্লিকেশনগুলো কাজ করে। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন এটা Fiverr এর একটা ব্রিফ। Fiverr এ একটা ব্রিফ এসছে। Fiverr এ নরমালি যখন ক্লায়েন্ট মনে করে যে তার কাজগুলো কেউ করতে পারবে, তাদেরকে তারা ইন্ডিভিজুয়ালি ইনভিটেশন পাঠায় ব্রিফের জন্য এপ্লাই করতে। তো এখানে দেখতে পাচ্ছেন আইকন অ্যান্ড লোগো রিব্র্যান্ডিং প্রজেক্টটা এরকম। আর প্রজেক্টের ওভারভিউ ছিল এরকম। তারা একটা আইকনস অ্যান্ড লোগো এবং পিএনজি ইমেজেস তারা রিব্র্যান্ডিং করতে চায়, নতুন করে বানাতে চায়। তো স্কোপ অফ ওয়ার্কের মধ্যে কী আছে? রিব্র্যান্ড আইকনস, লোগো অ্যান্ড পিএনজি ইমেজেস অ্যাজ পার প্রোভাইডেড ইনস্ট্রাকশনস ওয়াইজ পিএনজি এবং লোগো বানাতে হবে। আর এগুলো আপনার লাগবে ওয়েব অ্যাপের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য সলিড কার্টুনিশ থাকবে এবং আদার টাইপের স্ক্রিনশট আদার টাইপস অফ আইকনস লাগবে। দেখেন প্রাইস মোটামুটি আপ টু $332, ভালো একটা প্রাইস রেঞ্জ এখানে দেওয়া আছে। সো ডেলিভারি টাইমও আমার ফ্লেক্সিবল টাইম রয়েছে। তো এখন কথা হচ্ছে কি যে রিকোয়ারমেন্ট কোথায় পাবো? যে রেফারেন্সেস আছে এবং ক্লিক দ্য ইউআরএল ফর দ্য ইমেজ অ্যান্ড ইনস্ট্রাকশনস। এখন দেখেন এই যে ইউআরএলটা দিয়ে আছে, ইউআরএলে ক্লিক করলে আমাকে আমি বিভিন্ন ইমেজ এবং রেফারেন্সেস কিন্তু আমি এখান থেকে পেতে পারি। সো যেটা হয়েছে আমাদের যে ব্রিফগুলো যখন বিশেষ করে দেয় অথবা যদি কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে, তখন কিন্তু আমরা বেসিক্যালি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, বিভিন্ন ডকের মাধ্যমে আমরা প্রজেক্ট ডিটেইলসগুলো পেয়ে থাকি। সো এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ক্লায়েন্টরা সবসময় এরকম ব্রিফের সাথে বা তাদের প্রপোজালের সাথে বিভিন্ন লিঙ্ক অ্যাড করে থাকে। গুগল লিঙ্ক হতে পারে বা কোনো অ্যাপের লিঙ্ক হতে পারে বা র‍্যান্ডম যেকোনো লিঙ্ক হতে পারে, যে লিঙ্কগুলোতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি দেখতে হয় যে সেখানে কি চলছে, সেখানে কি দেয়া আছে। তো এই লিঙ্কে আমি ক্লিক করেছি, দেখেন এটা টাইনিপিক এর একটা লিঙ্ক, tinypic.me। তো টাইনিপিক সম্পর্কে আমার প্রিভিয়াসলি কিছু আইডিয়া ছিল। সো আমি এখানে ক্লিক করার পরে দেখছি যে টাইনিপিকের ইউআরএল এ যে গেল, গ্যালারিতে এসছে। গ্যালারিতে আমাকে বলছে ভেরিফাই করতে। এটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যখন আমরা ধরেন কোনো ক্যাপচা আমাদের আসে, আমরা বিভিন্ন ছবি-টবি ঘুরিয়ে, বিভিন্ন ক্যালকুলেশন করে 1+1 2 করে, ইকুয়েশন করে কিংবা সিলেক্ট দ্য কার, সিলেক্ট দ্য স্টেয়ারস, এরকম সিলেক্ট দ্য বাইক, এরকম বিভিন্ন ক্যাপচা কিন্তু আমরা অনলাইনে দেখেছি। তো এরকম একটা ক্যাপচা এখানে এসছে। দেখেন এখানে আমি নরমালি কি করব? আই এম নট এ রোবট। এখানে আমি এই ক্যাপচাটা ফিল আপ করব। এই ক্যাপচাটা যদি ফিল আপ করে দেখেন, তারা আমাকে বলছে ক্যাপচাটা এমনভাবে ফিল আপ করতে যেন আমি প্রেস উইন্ডোজ কি প্লাস আর এটা চাপি, প্রেস কন্ট্রোল প্লাস ভি আমি যেন পেস্ট করি এবং এন্টার চাপি। তার মানে এটা বোঝা গেল যে এখানে এই ৩টা স্টেপ যদি আমি করি, দ্যাট মিনস আমি একজন ইউজার, আমি একজন মানুষ, আমি কম্পিউটারে বসে কাজ করছি। এটাই প্রমাণিত হয় আরকি। তো এটা খুব সিম্পল একটা ব্যাপার। বাট চিন্তা করেন এখন এটা যে আসলো, এটা আসার পরে আমি যদি কন্ট্রোল উইন্ডোজ আর প্রেস করি, তাহলে আমার কি আসবে? আমার আসবে এই রান যে অ্যাপ্লিকেশনটা, সেটা আসবে। এটার মাধ্যমে আমি যেকোনো সফটওয়্যার, যেকোনো অ্যাপ্লিকেশন বা যেকোনো স্ক্রিপ্ট বা যেকোনো কিছু উইন্ডোজের মধ্যে কিন্তু রান করাতে পারি। তারপরে আমাকে বলল কি যে প্রেস কন্ট্রোল ভি। আমি কন্ট্রোল ভি প্রেস করলাম। আমার এখানে একটা লাইন চলে আসলো। কি লাইন চলে আসলো? হাবড়ি-জাবড়ি কিছুই বুঝতে পারছি না। বাট লাইনটা যে আসলো, দেখেন এটা সিএমডিতে ওপেন হবে। সিএমডির এখানে আমি যতটুকু বুঝতে পারলাম সিএমডিতে ওপেন হবে। একটা এখানে কোড লেখা আছে, একটা প্রোগ্রামিং কোড লেখা আছে যেটা এক্সিকিউট করব প্রেস এন্টারের মাধ্যমে। এন্টার মানে ওকেতে প্রেস করা। ঠিক আছে? তো তার মানে এই রান যে অ্যাপ্লিকেশনটা আমি অন করলাম, তারপর আমি এটা পেস্ট করলাম এই প্রোগ্রামিং কোডটা, এবং এই প্রোগ্রামিং কোডটা পেস্ট করে আমি এটাকে রান করে দিলাম ওকে প্রেস করার মাধ্যমে। তারপরে ভেরিফাই হয়ে যাবে আমার এইখানে, আমি এবং গ্যালারিতে কি ইমেজ আছে সেটা আমি দেখতে পারবো। তো আমি কি করেছি, আমি এটা কপি করেছি, যে কোডটা যেটা দিয়েছে, যে প্রোগ্রামিং কোড যেটা আছে, এটা কপি করে আমি চলে গিয়েছি ChatGPT-তে। আমি যদি আপনাকে একটু দেখাই, ChatGPT-তে আমি যাওয়ার পরে আমি লিখেছি যে এটাকে ভাইরাস কিনা বা এটা সেফ কিনা, এটাতে আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো কিনা। তো দেখেন ChatGPT যখন আমি গেলাম, সে আমাকে সালাম দিয়ে বলল যে ইউ ডিড দ্য রাইট থিং বাই আস্কিং মানে তুমি জিজ্ঞেস করে খুব ভালো কাজ করেছো, এবং এখানে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটাকে সে কীভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউট করছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। যেমন দেখেন সিএমডি কে এটার মাধ্যমে ওপেন কমান্ড প্রম্পট, মানে এইটা সে কমান্ড প্রম্পট, এটাকে সে
ওপেন করে ফেলবে এবং এগুলো চোখের পলকে হবে, আপনি বুঝতেও পারবেন না। এটা এমন একটা জায়গা যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কোড লিখতে পারেন। এটার মাধ্যমে আপনি চাইলে 1 সেকেন্ডে আপনার পুরো উইন্ডোজ পিসিকে স্পয়েল করে দিতে পারেন। এটার মাধ্যমে অনেক কিছু চেক করতে পারেন। এটা হচ্ছে মাস্টার কি বলতে পারেন আপনি উইন্ডোজের জন্য। সো এইটা আমাকে অন করতে বলছে। অন করার পর বলছে ইট ওপেন্স দ্য টার্মিনাল উইন্ডো। এটাকে টার্মিনাল উইন্ডো বলছে। স্টে ওপেন আফটার রানিং। তারপর বলছে ডাউনলোড এ জাভাস্ক্রিপ্ট ফাইল ফ্রম আননোন সার্ভার। তো জাভাস্ক্রিপ্ট একটা ফাইল এখানে ওপেন হবে। জাভাস্ক্রিপ্টের ফাইলটা ওপেন করার পর সেটা একটা অ্যাপ্লিকেশন যেটা ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে আমাকে এখানে বলছে যে সেটা আমার টেম্প ফোল্ডার আছে, সেই ফোল্ডারে গিয়ে সেটা সেভ করে থাকবে। এখানে আরও বলেছে যে দেখেন ইট কানেক্ট টু দ্য আইপি, এই আইপি অ্যাড্রেসে সেটা কানেক্টেড হবে। ডাউনলোড রিকোয়েস্ট ডট জেএস একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এটা ডাউনলোড করবে, সেভ ইট ইনটু ইউর টেম্প ফোল্ডার, যেটা আমি বললাম। এখন দেখেন দিস ইজ দ্য ফার্স্ট রেড ফ্ল্যাগ। সে বললো যে এটা প্রথম রেড ফ্ল্যাগ, কারণ ইটস এ ডাইরেক্ট ডাউনলোড ফ্রম এ বেয়ার আইপি, বাজে আইপি থেকে ডাউনলোড করতে, যেটা HTTPS প্রোটেক্টেড না। HTTPSটা মূলত আমরা সিকিউরিটির দিক থেকে চিন্তা করি, এটা অনেক ভেদের ব্যাপার, বাট নর্মালি আপনি জেনে রাখেন HTTPS যদি না থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সিকিউর বলি না। সো HTTPS নাই এমন একটা আইপি থেকে সেটা ডাউনলোড করছে, নট এ ট্রাস্টেড ডোমেইন। যে ডোমেইনটা থেকে ডাউনলোড হচ্ছে এটা খুব একটা ট্রাস্টেড ডোমেইন না, কারণ অনলাইনে এই ব্যাপারে হয়তোবা অনেক কথা হয়েছে, অনেকেই লিখেছে এবং এটাকে আনট্রাস্টেড ডোমেইন হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। তারপর বলছেন যে রান দ্য ডাউনলোডেড স্ক্রিপ্ট, যেটা ডাউনলোড করা হলো সেটা রান করবে উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টে। দিস এক্সিকিউটস দ্য জাভাস্ক্রিপ্ট সাইলেন্টলি অন ইউর সিস্টেম। একদম নিঃশব্দে এটা আপনার সিস্টেমে রান করবে। এটা কি করছে? এটা অ্যালাউস অ্যাক্সেস টু দ্য সিস্টেম ফাইলস। যে সিস্টেম ফাইলস আছে যেগুলো উইন্ডোজের ফাইল, একদম সিকিউর ফাইল, যেগুলো দিয়ে উইন্ডোজ চলে, সিস্টেম চলে, এই সিস্টেম ফাইলের অ্যাক্সেস তার কাছে আছে। এটা আপনার কাছেও হয়তো অনেক সিস্টেম ফাইলের অ্যাক্সেস নাই। রিমুভ করতে গেলে দেখবেন উইন্ডোজ রিমুভ করতে দিচ্ছে না। রেজিস্ট্রি মানে হচ্ছে যে সকল নথিপত্র যেখানে থাকে, উইন্ডোজ কি করছে, প্রত্যেকটা প্রোগ্রামের রেজিস্ট্রি ফাইল থাকে, ব্যাকএন্ডে কাজ করে। সো এই রেজিস্ট্রি ফাইলগুলোর অ্যাক্সেস যদি সে পেয়ে যায়, সে যে কোনো প্রোগ্রাম যে কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে, রিমুভ করতে পারে, ডিস্ট্রয় করতে পারে এবং এটাকে নেটওয়ার্কিং করতে পারে। নেটওয়ার্কে যেহেতু এখানে অ্যাক্সেস আছে, নেটওয়ার্ক বন্ধ করতে পারবে, নেটওয়ার্কে ম্যানিপুলেট করতে পারবে, নেটওয়ার্ককে চেঞ্জ করতে পারবে এবং ডিসেবল করতে পারবে। তো এই অ্যাক্সেসগুলো সে অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে। এবং লিখেছে কি দ্য কমেন্ট অ্যাট দ্য ইন্ডে শেষে কি লেখা ছিল? শেষে লেখা ছিল যে ক্লাউডফেয়ার ব্রাউজার ক্যাপচা ভেরিফিকেশন রিকোয়েস্ট 415। তো এটা আসলে কি? এটা পরে লেখা দিবে আমাকে একটা নোটিফিকেশনে যে তোমার ক্যাপচা ভেরিফিকেশন রিকোয়েস্ট 415। এটা দিলে আমার মনে হবে কি যে না, তাহলে ক্যাপচা ভেরিফিকেশনই মনে হয় করলো। এখানে লিখেছিল যে এই যে মেসেজটা ডাজন্ট ডু এনিথিং ইন উইন্ডোজ ব্যাচ, উইন্ডোজের সাথে আসলে যে প্রোগ্রামটা রান করলো এটার সাথে কোনো সম্পর্কই নাই। ইট লুকস লাইক এ ফেক লেবেল মেন্ট টু ফুল দ্য ইউজার। মানে আমি যে একজন ইউজার, আমাকে বোকা বানানোর জন্য সে সেইটা লিখে দেবে, হ্যাঁ ঠিক আছে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। বাট এটা কিন্তু ব্যাকএন্ডে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলকে রান করে ফেললো সাইলেন্টলি এবং আমার ফাইলের অ্যাক্সেস সে ইনস্ট্যান্টলি নিয়ে নিল। এখানে যেটা বললো যে ইজ ইট এ ভাইরাস? ইয়েস ইট ইজ ভেরি লাইকলি ম্যালিশিয়াস। তো এখানে দেখেন আরও অনেক কিছু লেখা আছে, কি করা লাগবে, কি না লাগবে, আমার কি কি করণীয় আছে। তো তো চ্যাট জিপিটিকে আমার এটা দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে এটা সাসপিসিয়াস, এটা খুবই কনফিউজিং এবং এরকম ক্যাপচা আমি কখনো চোখে দেখি নাই। সো এই ক্যাপচাটা আমাকে করতে বলার কথা না। তো যেহেতু আমি এইটা করছি আমার উইন্ডোজের ভিতরে, যে রান প্রোগ্রামটা রান করছি, তারপর আমি কমান্ড প্রম্পটে ঢুকছি বা পেস্ট করছি, এই উইন্ডোজ আর কন্ট্রোল ভি, এগুলো আমি উইন্ডোজের ফাংশনালিটি দিয়ে করছি। এটা ব্রাউজারের বা ক্যাপচারের সাথে বা আমি রোবট কিনা এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এগুলো পুরোটাই কিন্তু উইন্ডোজের ইন্টারনাল সিস্টেমের মধ্যে হচ্ছে। সো এখান থেকে আমার মূলত আসলে কনফিউশনটা তৈরি হয়েছে। তো এখানে দেখেন আরও কিছু বিষয় আছে। আমি টাইনি পিক যে ব্যাপারটা, টাইনি পিককে আমি আগে থেকেই চিনতাম। টাইনি পিক একটা ওয়েব অ্যাপ্লিকেশন বলা যায়, বিভিন্ন কাজ করতো এটা দিয়ে, ইমেজ কম্প্রেস বা ইমেজ শেয়ার ইত্যাদি টাইনি পিক দিয়ে করা যেত। সো টাইনি পিক যেহেতু আমি জানি, এই নামটাকে ইউজ করে ওরা করেছে কি, ওরা দেখেন tinypic.me নতুন একটা ডোমেইন বানায় ফেলছে, যে যেন আমি এটাকে টাইনি পিক মনে করি। তো এইরকমভাবে তারা কিন্তু ম্যানিপুলেট করে। অ্যাকচুয়াল ইউআরএলটা কিন্তু এটা না, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কিন্তু এটা নয়। সো আশা করি বুঝতেই পাচ্ছেন যে কিভাবে আসলে আমাদের ম্যানিপুলেট করা হয় এবং যারা নতুন ফ্রিল্যান্সার, যারা নতুন মার্কেটে ঢুকছেন, এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন ভাইরাস পাঠানো হয় যেগুলো কিনা ইনস্ট্যান্টলি আমাদের উইন্ডোজের যে
ফাংশনালিটি সেটাকে নষ্ট করে ফেলতে পারে, উইন্ডোজের সকল ফাইল করাপ্ট করে ফেলতে পারে, রিমুভ করে ফেলতে পারে, আমাদের উইন্ডোজের যে সেটিংস চেঞ্জ করতে পারে, আমাদের উইন্ডোজের মেইন ফাইলগুলো ডিলিট করে আমাদের উইন্ডোজকে অকেজো করে ফেলতে পারে, আমাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারে, আমাদের নেটওয়ার্কিং সিস্টেম হ্যাক করতে পারে, আমাদের যত ডেটা আছে সেগুলো শেয়ার করতে পারে অন্য কারোর সাথে, আমাদের যত ইমেজ আছে সার্চ করে সব ইমেজ পাঠিয়ে দিতে পারে অন্য কারো সার্ভারে, আমাদের ওয়েব ব্রাউজারে যে পাসওয়ার্ডগুলো সেভ করা থাকে যে অ্যাপ্লিকেশনগুলোর, সেই পাসওয়ার্ডগুলোকে হ্যাক করে সেগুলোকে আলাদা করে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে। সো যত ইনফরমেশন যতভাবে হ্যাক করা যায় তারা কিন্তু এরকম ইন্টারনালি বিভিন্ন ভাইরাসের মাধ্যমে এটা করে থাকতে পারে। তো এইটাই বড় একটা বিষয় যেটা আমরা আসলে জানি না, এবং নানান সফটওয়্যার ইনস্টল করি সেগুলোর মাধ্যমেও আসে, ব্রাউজারে বিভিন্ন প্লাগইন ইউজ করি, একটা প্লাগইন দেখলাম যে আর এই প্লাগইন দিয়ে আমার ক্লায়েন্ট হ্যান্ডলিং হয়ে যাবে ইজিলি, সেটা আমি ইনস্টল করে ফেললাম, বা একটা প্লাগইন দেখলাম যে ক্লিক করলে আমার ফাইবারের মেইন কিওয়ার্ডগুলো বেরোয় আসবে, ওটা ইনস্টল করলাম। বাট কে জানে এই প্লাগইনের অন্তরালে হয়তো বা আমার ফাইবারের আইডি পাসওয়ার্ড অন্য কারো হাতে চলে যাচ্ছে এবং আমার ফাইবারের আইডিটা বা আপওয়ার্কের আইডিটা হ্যাক হয়ে যাচ্ছে। সেমভাবে জিমেইলের আইডি, সকল আইডি হয়তো বা হ্যাক হয়ে যাচ্ছে, কিন্তু পাসওয়ার্ডগুলো সেভ করে থাকে আমাদের ব্রাউজারে, যার কারণে এটা খুবই ক্রিটিক্যাল একটা ইস্যু। যারা নতুন কাজ করছেন অবশ্যই এই সমস্ত ব্যাপার মাথায় রাখবেন এবং চোখ কান খোলা রেখে এই কাজগুলো করবেন। সো আশা করি আপনারাও সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।